আর এবার নজর রাখবো আমরা কাকদ্বীপের বুধাখালীর দিকে। কেন এই বুধাখালীতে নজর রাখতে হবে তার কারণ সেখানে বাঁধ ভেঙেছে। এই বাঁধ কিন্তু এক দুদিন আগে ভেঙেছে এরকম নয়, লক্ষ্মী পুজোর সময় গত বছর বাঁধ ভেঙেছে, কিন্তু এখনো পর্যন্ত কেন সেই বাঁধ মেরামতি হলো না? নোনা জল ঢুকে গেছে গ্রামে, আর গ্রামে নোনা জল ঢোকার ফলে চাষেরও ক্ষতি, সমস্যায় এলাকাবাসী। তারা কি বলছেন আগে শুনুন। আমাদের গ্রামে প্রধান সবাইকে বলা হলো, তারা এসে দেখে চলে যাচ্ছে, কেউ কোনো করেনি। বলে আমরা কি করবো, এটা বাইর বলর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না। প্রতি জোয়ারে জল ঢুকে কোটালের সময় হলে আবার সব বাড়ি যায়, আবার মানে মানুষজন যে বাস করে আছে এরা খুব সমস্যায় আছে। আমরা ঝড় বৃষ্টি হলে তো বেশি জল বাড়ে, তখন এই আমরা বাঁধের উপরে তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকি, আর কি করবো, করারও আমাদের কিছু নেই। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, পঞ্চায়েতে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, তাহলেও গত বছর লক্ষ্মী পুজো থেকে এখনো পর্যন্ত কেন সারানো গেল না এই বাঁধ? দেখো সোনিয়া, প্রথমেই তোমাকে বলবো, পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে ওই যে এলাকায় যেভাবে বাঁধ ভেঙে রয়েছে তাতে করে কিন্তু বাঁধ আর নতুন করে সারাই করা সম্ভব নয়, এবং সেই কারণে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে। কিন্তু পরিস্থিতিটা এতটাই ভয়াবহ হয়ে রয়েছে যে গ্রামবাসী যতগুলো ওখানে 20 থেকে 25টা বাড়ি রয়েছে তারা কিন্তু অন্যত্র সরে যাওয়া, তাদের অর্থাৎ যাওয়ার জায়গা নেই। পরিস্থিতিটা হয়ে রয়েছে পূর্ণিমার কোটাল লক্ষ্মী পুজোর সময়, একদম 5-6 মাস আগে যে কোটাল হয়েছিল, তাতে করে নদীর জল বাড়ার পরে কিন্তু বাঁধটা একদম ভেঙে পড়ে, এবং তারপর থেকে পূর্ণিমা এবং অমাবস্যার কোটালে জল ঢোকে বেরোয়, অর্থাৎ একটু বেশি জোয়ার হলেই কিন্তু গ্রামে ঢুকছে জল, অবাধে ঢুকছে জল। এবং তার জেরে কিন্তু এই মুহূর্তে যে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে সামনেই বর্ষাকাল আসছে, আরো নদীর জল বাড়বে এবং বড় বড় কোটালও রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে রিং মাঠটা তৈরি করে দেওয়া হয়েছিল সেই রিং মাঠটা কিন্তু একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে ওই এলাকায় বাঁধ নির্মাণ কোনোভাবেই সম্ভব হবে না, ইরিগেশন থেকে এবং সমস্ত দপ্তরকে জানানো হয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ। অলরেডি ওই এলাকাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে থেকে ওই যারা বসবাস করে আছে বলছেন, ওদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওদেরকে বারবার বলা হচ্ছে যে আপনাদের ভিতরে জায়গা আছে, ওখানে আপনারা স্থায়ী ঘর করুন, দায়িত্ব করুন, নদী বাঁধ তো রক্ষা করা যাচ্ছে না। ওখানে দেখাবো নকশালবাড়ির একটা ছবি, হাতি করিডোর, আর সেই হাতি করিডোর ভ্যাটের আবর্জনায় ভরে যাচ্ছে। হ্যাঁ, ছবিটা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে হাতি করিডোরের কিরকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? এই পরিস্থিতি তো তৈরি হওয়ার কথা নয়, এর জন্য তো আলাদা জায়গা রয়েছে। তাহলে হাতি করিডোরের মধ্যেই কেন এরকম অবস্থা? শিলিগুড়ি মহকুমা পরিষদের সহায়তাতেই নকশালবাড়ি তিরানা রাজ্য সড়কের ধারেই ভ্যাট তৈরি হয়েছে। এই জায়গা থেকেই মানে ভ্যাটের 20 মিটারের মধ্যে হাতি করিডোর, সেখানেও আবর্জনা কেন চলে যাচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে। বিশ্বজিৎ, কেন? এর জন্য তো একটা আলাদা জায়গা রয়েছে, কিন্তু একেবারে সেই ভ্যাটের জায়গা পেরিয়ে 20 মিটার পেরিয়ে হাতি করিডোরেও কিভাবে চলে যাচ্ছে আবর্জনা? কেন যাচ্ছে? সেই প্রশ্নই উঠছে, কিভাবে এই হাতি করিডোরের মধ্যে এই ভ্যাট বসানো হলো তা নিয়ে কিন্তু অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম অবস্থায় শিলিগুড়ি মহকুমা পরিষদ এই ভ্যাট তৈরি করেছিল মূলত প্লাস্টিক ওয়েস্টকে সংরক্ষণ করতে। এখানে প্লাস্টিক ফেলবে স্থানীয় মানুষ, কিন্তু দেখা যাচ্ছে সেই প্লাস্টিক ভ্যাটের জায়গায় আবর্জনার স্তূপ পরিণত হচ্ছে। আর এই আবর্জনার স্তূপ জমছে এমন জায়গায় যেখানে পাশেই রয়েছে হাতি করিডোর। মূলত বিভিন্ন সময় দেখা যায় যে 2 জঙ্গলের মাঝখানে এই রাজ্য সড়ক, আর সেখানেই এই ভ্যাট। কিছুদিন পরেই হাতিদের আনাগোনা শুরু হবে, আর এই যে গন্ধ, সেই গন্ধে কিন্তু হাতিদের আকৃষ্ট করবে, যা কিন্তু বিপজ্জনক হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা যেমন মনে করছে, তেমনি কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মনে করছে। তাই তারা প্রশ্ন তুলছে দ্রুত এই ভ্যাটকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যত্র সরানো। কেননা হাতিদের যদি এই ভ্যাটের খাদ্য তাদের পেটে যায়, তা থেকে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। দীর্ঘদিন কয়েকদিন আগে স্বাভাবিক একদমই বিশ্বজিৎ, এবং ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে কার্শিয়াং বন দপ্তরের ডিএফওর তরফেও। হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে, ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো ওখান থেকে 2 সাইডে যে ঘনবসতি আছে ওই সাইডে ওরা চলে যাবে, ফলে মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে। পরিবেশন তো দূষিত হচ্ছেই, যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, পাশাপাশি পাবলিকগুলো যে কিভাবে আছে, তারা কেন প্রোটেস্ট করছে না এটা আমি বুঝে উঠতে পারছি না। আমরা চাচ্ছি এটা ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে কোনো পার্টিকুলার স্পেসিফিক প্লেসে, জনবসতি নেই যেখানে,
ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক। ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল। মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি। এরকম যদি আবর্জনার স্তূপ যেটা আমি দেখলাম সেরকম যদি পড়ে থাকে তো স্বাভাবিকভাবেই বন্যপ্রাণী বা হাতি বা এখন ইদানিং বাইসনেরও প্রকোপ বেড়েছে, তো স্বাভাবিকভাবে যে কোনো এরকম বন্যজন্তু সেখানটাতে আসতে পারে। রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এখানটাতে মহকুমা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন, তো সবাই তো উদাসীন। আজকে উদাসীন বলেই এই রাজ্যের মানুষের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। हम लोग कुछ न कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है, डिस्पोजल है, ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो, क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल रास्ता नहीं है, जहाँ नहीं जाना चाहिए, ह्यूमन हैबिटेशन के पास चला जाएगा। हम लोग सबको ये अवेयर भी किए थे कि प्लास्टिक कैसे प्रॉब्लम है और वेस्ट डिस्पोजल कैसे प्रॉब्लम है, एलिफेंट को ये अट्रैक्ट करता है। एलिफेंट कॉरिडोर के पास एक वेस्ट शेड बना हुआ है जो कि प्रॉपर तरीके से अभी उसका यूज भी नहीं हो रहा है, क्योंकि उसके आसपास वेस्ट काफी खुला में पड़ा हुआ है।